সেদিন রবিবার থাকায় কিশোরী সকাল সকাল আমার বাড়ি চলে এলো। আমি আরও বেরিয়ে পড়লাম আমাদের ছুটির দিনের গন্তব্য মঠ লেনে আমাদের ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ি। দিনটা ছিল চৈত্র মাসের পূর্ণিমা। অনেক গৃহস্থ বাঙালি বাড়িতেই সেদিন ধান লক্ষ্মীর পুজো হয়। ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছেই সেই প্রসঙ্গে কথা উঠতে দেখলাম ঠাকুরমশাইয়ের মুখে যেন একটা অদ্ভুত আশঙ্কা আর দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। কিশোরী বলে ওঠে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি সে একবার বলেছিলেন না মুকুন্দপুরের অদ্ভুত এক ধান লক্ষ্মী পুজোর কথা? আজ আমাদের সেই গল্পটাই বলুন না। হ্যাঁ ঠাকুরমশাই, বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি পুজোর আয়োজন শুরু হয়েছে। আজই তো সেই পুজো। আজ আপনি সেই গল্পটা বললে দিনের মাহাত্ম্য হিসেব করে সেটা খুবই ভালো হবে, কি বলেন? জানো বিভূতি, আমি সেরকম অদ্ভুত পরিস্থিতির সামনাসামনি আগে কখনো হইনি। দেখো, আমাদের বাড়িতেই বলো আর এই বঙ্গদেশে যেখানেই যখন গেছি, সপ্তাহের বৃহস্পতিবারগুলোতে বা পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো হতে দেখেছি বহুবার। হ্যাঁ, সেই পুজোয় নানান রকমের উপাচারগত পার্থক্য দেখেছি ঠিকই, কিন্তু মৌলিক পূজার উপাচার সব জায়গায় প্রায় একই রকম পেয়েছি। কোথাও দেখেছি মাটির মূর্তি এনে পুজো, তো কোথাও আবার ধানের কুন কেটে। আবার পূর্ববঙ্গে দেখেছি মাটির সরায় লক্ষ্মী পুজো হতে। কিন্তু সে পুজোতে গৃহস্থ বাড়ির সধবা মহিলাদের প্রাধান্যই দেখেছি সর্বাধিক। কিন্তু আজ তোমাদের যে ঘটনাটা বলবো সেটা দেখে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। কিরকম ঠাকুরমশাই? আমাদের বাড়িতেও তো নিয়মিত বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো হয়, আর ভাদ্র, পৌষ এবং চৈত্র মাসের ধান লক্ষ্মী পুজো হয়। কিন্তু সব ক্ষেত্রেই তো দেখেছি আমার মা আর জেঠিমাই সবকিছু ব্যবস্থা করেন, সেই আলপনা দেওয়া থেকে শুরু করে লক্ষ্মী পাতা সবকিছুই। হ্যাঁ ঠাকুরমশাই, কথাটা ঠিক। আমাদের বাড়িতে মায়ের সঙ্গে পিসিমাকে দেখেছি ব্যবস্থা করতে। জানেন ঠাকুরমশাই, ছোটবেলায় আমিও মায়েদের সঙ্গে আলপনা দিতাম। আতপ চাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা হতো, আর সেটাই চন্দন পিঁড়িতে বেঁটে চালের পুটুলি তৈরি করা হতো। দরজার পাশে যে মায়ের চরণগুলো আঁকা হতো সেগুলো আমিই আঁকতাম। আমার খুব মজা লাগতো জানেন। আলপনা, লক্ষ্মী পুজোর আলপনা তুমি নিজে হাতে দিতে পারতে? কি বলছেন কি ঠাকুরমশাই, আমি সব কিছুই পারি। ধানের গোলা, মড়াই, ধান ভাঙানোর ঢেঁকি, মায়ের নানা রকম সাজ, এসব তো আঁকতে হতো মায়ের আসনের নিচে। যদিও সব কটাই প্রতীক, কিন্তু সবকিছুই বাংলার চাষাবাদ, বিশেষ করে ধান চাষের সঙ্গে দৈনন্দিন জীবনের যোগসূত্র প্রকাশের জন্য ব্যবহার করা হতো। কি ভাই বিভূতি, ঠিক বলছি তো? আবার তুমি তো আবার এই সব নিয়ে অনেক কিছু পড়াশোনা করেছো, ভুল বললে সংশোধন করে দিও কিন্তু। আমি সবে মাত্র একটা সম্মতিসূচক ঘাড়ে নেড়ে কিশোরীর কথাকে সমর্থন করতে যাব, ঠিক সেই সময় ঠাকুরমশাই এমন একটা কথা বললেন যে আমি একেবারে চুপ হয়ে গেলাম। ঠিকই শুনেছ তোমরা নরমুণ্ড, তোমাদের বললাম না, আমিও ব্যাপারটা যখন প্রথমবার দেখেছিলাম তখন কিছুতেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি। ঠাকুরমশাই, আপনার দেখতে কোনো ভুল হয়নি তো? না মানে আপনার কথা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। বুঝতে পেরেছি তোমরা অবাক হয়ে গেছো কথাটা শুনে, তাই তো? আমিও তোমাদের মতো ব্যাপারটা প্রথমে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম, বলতে পারো কিছুটা ভয়ও পেয়েছিলাম। দেখুন ঠাকুরমশাই, আমি যতদূর জানি মা লক্ষ্মী অত্যন্ত শান্তিপ্রিয়া এক দেবী। একমাত্র শঙ্খধ্বনি আর উলুধ্বনি ছাড়া কোনো বাদ্যযন্ত্রই লক্ষ্মী পুজোয় ব্যবহৃত হয় না সেইভাবে। আর সেখানে আপনি বলছেন লক্ষ্মী পুজোয় নরমুণ্ডের ব্যবহার, এ তো আমি কল্পনাই করতে পারছি না। বিশেষ লক্ষ্মী পুজোর বহর দেখেও আমি এই রকমই অবাক হয়ে গিয়েছিলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি কোনো লক্ষ্মী পুজোর আয়োজনের মধ্যে নরমুণ্ড থাকতে পারে বলে। কিন্তু পরে যখন সম্পূর্ণ ঘটনাটা জানতে পেরেছিলাম তখন আমিও বুঝতে পেরেছিলাম যে সত্যি মায়ের কৃপা কত রকম ভাবে আমাদের উপর বর্ষিত হয়, যা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের সেই গল্পটা বলুন না ঠাকুরমশাই, তারপরে না হয় আমরা আলোচনা করব। সেই ভালো, তবে শোনো,
ঘটনাটা আমি চাক্ষুষ করেছিলাম আজ থেকে প্রায় বছর 30 আগে। এক অনেক পুরনো যজমানের বাড়ি রতনপুর যাব বলে বেরিয়েছিলাম। ওর বাড়িতে ওর এক বৃদ্ধা জ্যাঠাইমার হঠাৎ মৃত্যু হলে গ্রামের মন্দিরের এক পুরোহিত বিধান দিয়েছিলেন যে ওই জ্যাঠাইমা নাকি 3 পাদদোষ পেয়েছেন। যদি তখনই সেই দোষ খণ্ডন না করা হয় তবে নাকি ওই জ্যাঠাইমার মুক্তি লাভ হবে না। তিনি পিশাচজনিতে বাড়ির আশেপাশেই রয়ে যাবেন। সেই কথা শুনে আমার সেই যজমান অত্যন্ত ভয় পেলে আমাকে তড়িঘড়ি ডেকে পাঠায় তার বসত বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা গণনা করে দেখার জন্য। সেই মতোই আমি তার বাড়ি রতনপুর যাব বলে বের হয়েছিলাম। মুকুন্দনগরে পৌঁছে সেখান থেকে গরুর গাড়ি ধরে রতনপুর যাব এই রকমই ঠিক ছিল। আমি যখন মুকুন্দপুর পৌঁছই তখন বেলা প্রায় 2টো। দিনের আলো থাকতে থাকতে সেখানে পৌঁছে যাব এই রকম ইচ্ছে নিয়েই আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু পথে বাদ সাধল কাল বৈশাখী। মুকুন্দপুরে দাঁড়িয়ে আছি এমন সময় পশ্চিম আকাশ কালো করে শুরু হলো ঝড়ের তাণ্ডব, আর তার সঙ্গে তুমুল বিদ্যুৎ চমকানো। এক একটা বাজ এমন প্রচন্ড শব্দ করে পড়ছিল যেন মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। এদিকে ঝড়ের মধ্যে কোনো গরুর গাড়ি নেই। এবার তোমরাই বোঝো, রতনপুর যাওয়ার পরিকল্পনা তখন তো 20 বাও জলে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ রাস্তা ফাঁকা হয়ে গেল। শুধু দেখলাম আমার মতোই আর একজন ভদ্রলোক খোলা মাথায় সেখানে দাঁড়িয়ে। কিছুটা নিজের গরজেই সেই লোকটার দিকে 2 পা এগিয়ে গিয়ে বললাম, কি সমস্যা বলুন তো দাদা? এই বৃষ্টিতে এখন কোথায় যে মাথা বাঁচানোর জন্য যাই? এসব নিয়ে ভাববেন না, এই বৃষ্টি হবে না। কি বলছেন দাদা? আকাশ তো যেন ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, আর আপনি বলছেন এই বৃষ্টি হবে না? না, হবে না। আপনি মিলিয়ে নিন। আসলে কেতো কি চায় না আমি ওর পুজোর দিন এই গ্রাম ছেড়ে চলে যাই, তাই আমাকে আটকানোর জন্য এই সব ব্যবস্থা করছে। আমি যেই হার মেনে নিয়ে আজকের দিন গ্রাম ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নেব, অমনি সব কিছু শান্ত হয়ে যাবে। ভদ্রলোকের কথা যথেষ্ট অসঙ্গতিপূর্ণ হলেও ওনার সাথে সেই সময় কোনো বাকবিতণ্ডায় জড়াবার কোনো ইচ্ছে আমার ছিল না। তাই তার কথার যুক্তি খণ্ডন না করে বললাম, আচ্ছা, এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য কোথায় আশ্রয় নেওয়া যায় বলতে পারেন? না মানে আমাকে এখান থেকে আরো অনেক দূর যেতে হবে তো, বৃষ্টিতে ভিজে গেলে খুব অসুবিধে হতে পারে। আপনার আমার কথা বিশ্বাস হলো না, তাই না? এই সনাতন বারুজ্যে তো বলেছে কোনো বৃষ্টি হবে না। আমি যাতে আজ এই গ্রাম ছেড়ে না যাই তাই কেতুকে এসব পড়াচ্ছে। আপনি এসব নিয়ে ভাববেন না। আমি এবার ভদ্রলোকের কথা শুনে অবাক না হয়ে পারলাম না। ওনাকে এক প্রকার বলতে বাধ্য হলাম, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি যার কথা বলছেন তিনি কে, আর তিনি কি কোনো অলৌকিক শক্তির অধিকারিণী? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর যাব না এই গ্রাম ছেড়ে, কথা দিচ্ছি। এবার তুমি তোমার এই ঝড় বৃষ্টি বন্ধ করো, কিন্তু আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে যেতে হবে। তখন কিন্তু তুমি আমাকে আটকাতে পারবে না। ভদ্রলোকের এরকম অদ্ভুত ব্যবহার এবং আকাশের দিকে তাকিয়ে কথা বলা দেখে আমার মনে হয়েছিল ভদ্রলোক নিতান্তই একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আমি সেই তুমুল ঝড় বৃষ্টির পরিস্থিতির মধ্যেও অবাক বিস্ময়ে লোকটার করা সেই অদ্ভুত কাজগুলো দেখছিলাম। ঠিক তখনই উনি আমার দিকে ফিরে বললেন, আসলে কি জানেন তো, কেতু কি চায় না আজকের দিনে ওই গ্রাম থেকে এই গ্রামের কোনো বাসিন্দা বাইরে যায়। তাই এখানের কেউ যদি আজকে বাইরে যেতে চায়ও, তাকেও ও এভাবেই আটকানোর চেষ্টা করে। আমাকে আসলে ব্যবসার কাজে ভাগলপুর যেতে হতো, সেই জন্য আমি আজ বেরিয়েছিলাম। কিন্তু বুঝতেই তো পারছেন, কেতু কি সেটা চায় না। কিছু মনে করবেন না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না।
আপনি কি বলতে চাইছেন বলুন তো? কে এই কেতকী, আর আজকে কি বা পুজো আছে? লক্ষ্মী পুজো। আজ যে চৈত্র মাসের পূর্ণিমা। অবশ্য সে অনেক গৃহস্থ বাঙালি বাড়িতে এই আজকের দিনে ধান লক্ষ্মীর পুজো হয়। আমাদের এখানেও সেরকম হতো, কিন্তু শুধুমাত্র এই কেতকী বাইয়ের জন্যই এই পুজো আজ এই গ্রামের সব থেকে বড় উৎসবে পরিণত হয়েছে। কেতকী বাই? হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি ছিলেন আমাদের জমিদার শ্রীযুক্ত সূর্যপ্রতাপ নারায়ণের রক্ষিতা। মূল জমিদার বাড়িতে তার ঠাঁই না হওয়ায় তিনি থাকতেন গ্রামের একদম এক প্রান্তে নদীর ধারে জমিদার বাবু তৈরি করার বাগান বাড়িতে। ও, বুঝতে পেরেছি। কিন্তু তার সাথে লক্ষ্মী পুজোর কি সম্পর্ক? সম্পর্ক মানে? আপনাকে বললাম না, কেতকী বাইয়ের প্রতিষ্ঠা করা লক্ষ্মী পুজো আজ এই গ্রামের সব থেকে বড় উৎসব। আজ গ্রামের প্রতিটা মানুষ ওই বাড়িতে ঠাকুরের প্রসাদের ভোগ খাবে। আসলে কেতকী বাই খুব মানুষজন ভালোবাসতেন। এই লক্ষ্মী পুজোর দিন ওনার বাড়িতে গোটা গ্রামের নিমন্ত্রণ থাকতো। আর শুধু এই গ্রাম তো নয়, আশেপাশে নানা জায়গা থেকে লোক এসে জুটতো এখানে। আজ সেই পুজোর জৌলস কিছুটা কমে গেলেও এখনো যা আছে তা ঢের। শোনা যায় অত মানুষকে ভোগ পরিবেশন করার জন্য কেতকী বাই নিজেও হাত লাগাতেন। তারপর যখন সবাই এসে তাকে প্রণাম করে যেত, তখন তাকে 2 হাত ভরে উনি দান করতেন। গ্রামের মানুষরা আজও তাই কেতকী বাইকে ভগবানের চোখেই দেখে। বুঝতে পেরেছি। না, পারেননি। শুধু এইটুকু শুনেই আমাদের কেতকী বাইয়ের পুজোর মহিমা বোঝা সম্ভব নয়। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে আজকে সেই পুজো দেখতে যেতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি, 9টা নরমুণ্ডের আসনে বসা লক্ষ্মী পুজো হতে আপনি আর কোনোদিন কোথাও দেখবেন না। সনাতন বাবুর বলা এই শেষ কথাটা শুনে আমি চমকে উঠলাম। নরমুণ্ডের আসনে লক্ষ্মী পুজো আমি কল্পনাও করতে পারছিলাম না। আর ঠিক তখনই খেয়াল করে দেখলাম আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে। একবার যেন হঠাৎ করে মনে হলো, তবে কি সত্যিই কেউ আছে যে এই ঝড় বৃষ্টিটাকে নিয়ন্ত্রণ করছিল? আর ঠিক তখনই সেই ভদ্রলোক যেন আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বললেন, কি বিশ্বাস হলো তো? আমি বললাম না, আমি যখনই প্রতিশ্রুতি দেব আজ গ্রাম ছেড়ে না যাওয়ার, তখনই সব ঠিক হয়ে যাবে। আমাকে ওই কেতকী বাইয়ের পুজো দেখতে নিয়ে যাবেন? আমি নিজে চাক্ষুষ করতে চাই সেই কেতকী বাইকে। এটা খুব ভালো কথা। আসুন আমার সাথে। আপনি বাইরের লোক, পুজো এলে কেতকী বাই খুব খুশি হবে। তবে তাকে আর পাবেন কোথায়? তিনি তো মারা গেছেন, বহু বছর হয়ে গেল। এখন আছে শুধু সেই পুজো আর সেই নরমুণ্ডের আসন। আমি সেই ভদ্রলোকের সঙ্গে হেঁটে এগিয়ে চললাম, রাস্তা ছেড়ে মাটির মোরাম বিছানো রাস্তা ধরে। এইভাবে মিনিট 5 হাঁটার পর আমরা এসে পড়লাম একটা নদীর ধারে। আর সেখান থেকেই কিছুটা দূরে একটা পেল্লায় অট্টালিকা দেখতে পাওয়া যাচ্ছিল। দূর থেকে মনে হলো এই বোধহয় সেই কেতকী বাইয়ের বাগান বাড়ি, যেখানে আজ চৈত্র মাসের ধান লক্ষ্মী পুজোর আয়োজন হয়েছে। পুজো বলতে সাধারণত যা বোঝায় সেরকম কিছু সেখানে দেখলাম না, বরং একটু এগোতেই দেখলাম একটা একটা করে নদীর পাড় বরাবর দোকানের পসরা বসেছে। আর মানুষদের মধ্যেও বিরাট ব্যস্ততা, যেন বিরাট কোনো দুর্গা পুজোর আয়োজন চলছে। আর নরমুণ্ড, সেটা কোথায় দেখতে পেলেন? সেটা তো আগে বলুন। সেটাই তো বলছি কিশোরী। তবে সেই নরমুণ্ডর আসন দেখার জন্য আমাকে তো ঠাকুর দালানে ঢুকতে হতো। আর সেই ভদ্রলোকের সাথে ধীরে ধীরে বাগান বাড়িতে প্রবেশ করে চারপাশ দেখতে দেখতে এগিয়ে চললাম। আর সেই ভদ্রলোক আমাকে ওই পুজোর ব্যাপারে বলছিলেন। জানেন, আমাদের এই কেতকী বাইয়ের সম্পর্কে প্রথমে শুনে মনে খারাপ ধারণা এলেও আসলে উনি ছিলেন একজন অত্যন্ত শিক্ষিত মহিলা। আর যে নরমুণ্ডের কথা আপনাকে বললাম, তারা সকলেই ছিলেন কেতকী বাইয়ের ভাই। 10 ভাইয়ের পর এক বোন হওয়ায় তাকে ছোট থেকেই তার ভাইয়েরা অত্যন্ত আদর যত্ন দিয়ে বড় করেছেন। শোনা যায় বোনের সামান্যতম কষ্ট ওনারা দেখতে পারতেন না।
সে তো না হয় বুঝলাম, কিন্তু তাহলে ওনাকে এই পেশায় ওনার ভাইয়েরা আসতে দিলেন কেন? সে অনেক গল্প। যতদূর জানা যায় কেতকী বাইয়ের এই বাহ্যিক পরিচয় ছিল এক ছদ্মবেশ মাত্র। সে সময়ে দেশ জুড়ে চরম স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন চলছে, আর ওনার ভাইয়েরা ছিলেন সেই আন্দোলনের মুখ্য ব্যক্তিত্ব। আর এই বাগানবাড়ি ছিল তাদের লুকিয়ে থাকার আশ্রয়। আর ওদের সেই রক্ত কবচের কাজ করতেন কেতকী বাই নিজে। বাইজি বাড়ির পারিপার্শ্বিক পরিস্থিতিতে ইংরেজ সরকার পুলিশ সেখানে ঢুকতে পারত না। বলতে পারেন ইংরেজ সরকারের হাত থেকে নিজের ভাইদের রক্ষা করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সক্রিয় রাখতেন উনি। আর তার বদলে তিনি নিজেকে আমাদের জমিদার সূর্যপ্রতাপ চৌধুরীর হাতে সমর্পণ করে দিতে বাধ্য হয়েছিলেন। এ কি বলছেন? এ তো মহান স্বার্থত্যাগ। উনি তার মানে নিজের জীবনটা এই দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এ তো ভাবাই যায় না। জানো বিভূতি, আমরা কথা বলতে বলতে সেই দালানের উপর উঠে এসেছিলাম, আর তখন আমরা সেই কেতকী বাইয়ের ধান লক্ষ্মীর সিংহাসনের সামনে দাঁড়িয়ে। কিন্তু কখন যে আমাদের পাশে একজন অশীতিপর বৃদ্ধা মহিলা এসে দাঁড়িয়েছেন সেটা আমি খেয়ালই করিনি। হঠাৎ করে ওনার গলা শুনে খেয়াল পড়ল। আমি তখন সেই ভদ্রলোককে বলছিলাম, দেখুন, আমি মিথ্যে বলবো না, প্রথমে আপনার কাছে কেতকী বাইয়ের কথা শুনে আমার খুব খারাপ একটা ধারণা হলেও এখন ওনার প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠছে। তারানাথ, কেতকী বাইয়ের কথা শুনে ওকে মনে মনে খুব ঘৃণা হচ্ছিল, তাই না? আমি বেশ চমকেই উঠলাম। তারপর সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিয়ে বললাম, না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আসলে এই সত্যিটা কেতকী বাইয়ের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারানাথ, তাই তুমি সেটা স্বীকার করো বা না করো তাতে ওর কিছু যায় আসে না। কোনো মানুষ সবটা না জানলে ওকে মনে মনে ঘৃণাই করবে, এটাই স্বাভাবিক। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সনাতন বাবুর থেকে কেতকী বাইয়ের জীবনের ব্যাপারে যতটুকু জানতে পেরেছি তার বাইরেও আরো অনেকটা অজানা ঘটনা রয়ে গেছে। কি আর করবে জেনে? না, আমার যে কিছু করার নেই তা আমি জানি, তবু জানতে বড় ইচ্ছে করছে। না তারানাথ, তোমার করার আছে। এই মুহূর্তে একমাত্র তোমারই কিছু করার আছে। একমাত্র তুমি পারো ওই ভাইদের মুক্তি দিতে। আর এই এতগুলো বছর পর সেজন্যই মা লক্ষ্মীর নির্দেশে তুমি এখানে এসেছ। কি হয়েছিল ওনার ভাইদের? খুন খুন করেছিল ওই শয়তানটা ওদের। জানো তারানাথ, সেই দিনটাও ছিল এইরকমই এক চৈত্র পূর্ণিমা। প্রতি বছরের মতোই কেতকীও মহা ধুমধাম করে পুজোর আয়োজন করেছিল। আর সেদিন সমবেত ভিড়ের মধ্যে মিশেছিল স্বদেশী দলের লোকেরা। পুজোর দানের মধ্যে দিয়ে সমস্ত অস্ত্র ওদের ভাগলপুরে সেদিন পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আর সেই ব্যাপারটাই চোখে পড়ে যায় ওই শয়তান সূর্যপ্রতাপের। ভিড়ের মধ্যে ওর অনুচরদের মিশিয়ে দিয়ে সব কিছু লক্ষ্য করে। ওদিকে ওই শয়তান জমিদার তখন ইংরেজ সরকারকে তোষামোদ করে রায় বাহাদুর উপাধি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর তার নিজের বাগান বাড়ি থেকেই তার পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার ব্যবস্থা চলছে জানতে পারার পর
রাগে অগ্নিশর্মা জমিদার তার লোকেদের নিয়ে চড়াও হয় এখানে, প্রত্যেকের হাতে বন্দুক নিয়ে। এখানে তখন সন্ধ্যা আরতির তোড়জোড় চলছে। ওদের কাউকে কিচ্ছু বুঝতেই না দিয়ে ওই ঠাকুর দালানে উঠে এসে কেতকীর ভাইদের ওপর যথেচ্ছাচারে গুলি চালাতে শুরু করে ওই সূর্য প্রতাপ। কিন্তু কেতকীর ভাইরা সেই অতর্কিত আক্রমণে প্রাণ হারাতে বাধ্য হলেও কেউ একবারও মুখ ফুটে যন্ত্রণা প্রকাশ করে না। সবাই চিৎকার করে বলতে থাকে, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর তাতে যেন সেই শয়তানের মনে জমে থাকা বারুদের স্তূপে ঘৃতাহুতি দেওয়া হয়। ওই বিরুদ্ধে, ওই শয়তানের ছত্রছায়ায় থেকে কেউ যে ইংরেজ শাসনের বিরুদ্ধে গলা উঁচু করে প্রতিবাদ করতে পারে সেটা সূর্য প্রতাপ কিছুতেই মেনে নিতে পারেনি। আর সেই জন্যই রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে জারি করে এক ভয়ঙ্কর নির্দেশ। এই তোরা, হ্যাঁ, চুপ করে ওই শয়তানগুলোর চিৎকার শুনছিস কেন? তোদের হাতে ধরা তলোয়ারের আঘাতে ওদের মাথাগুলো ধর থেকে কেটে ফেল। তারপর ওই মাথাগুলো এক জায়গায় জড়ো করে তার উপর ওই সিংহাসনের উপরে রাখা লক্ষ্মীর সমস্ত ধান ঢেলে দে। এ আপনি কি বলছেন জমিদার বাবু? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? লক্ষ্মী পুজোর আসনে রক্তপাত, এ যে মহাপাপ। কোনো পাপ নয়, আমার কথার অবমাননা করাটাই পাপ, বুঝলি? ওদের এত সাহস হয় কি করে আমার রাজ্যে বাস করে স্বদেশী আন্দোলনে যোগ দিতে যায়? হ্যাঁ, পাপ যখন ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ওদের গলা কাট আর ওদের রক্তে আজ লক্ষ্মীর ভোগ হবে। দেখি দেখি আমাকে কে আটকায়, কে? জানো তারানাথ, সেদিন ওই মায়ের ভোগ ওই জমিদার খেতে বাধ্য করেছিল কেতকীকে। নিজের 9 ভাইয়ের অস্থিতে মাখা ভাত কেতকী খেয়েও ছিল মুখ বুজে। তারপর ওকে থানায় ধরে নিয়ে গিয়ে অনেক অত্যাচার করলেও কেতকী ওর স্বদেশী দলের ব্যাপারে একটা কথাও ইংরেজ পুলিশকে বলে না। শেষে ওকে মুখ খোলাতে না পেরে ওকেও খুন করে নদীতে ভাসিয়ে দেয় ওই জমিদার আর ওর সঙ্গের পুলিশ। সেই বৃদ্ধার কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল, বুঝলে বিভূতি। আমি সেই বৃদ্ধা ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে বললেন ওনার 10 ভাই ছিল, তাহলে একজন ভাই কোথায় গেলেন? ওর এক ভাই সেদিন পুজো মণ্ডপে ছিল না। পুজোর কিছু সামগ্রী নিয়ে আসার জন্য বড় রাস্তার দিকে গিয়েছিল। তাই সেদিন সেই নরহত্যা লীলায় সে বেঁচে যায়। তারপর কি হলো? কি আর হবে, কেতকীর ইচ্ছা মতো সেই পুজো আজও হয়ে চলেছে। কিন্তু সেই দিনে সেই অভিশাপ থেকে আজও এই ধান লক্ষ্মী মুক্ত হতে পারেনি। তুমি এবার এসেছ একটা বিশেষ কারণে। তুমি এবার কেতকীর সেই 9 ভাইকে মুক্তি দাও। আমি কি করব? পূর্ণিমা তিথি পড়তে এখনো কিছুটা সময় বাকি আছে। আমি তোমাকে বলছি, তুমি ওই মুন্ডুগুলো ধানের তলা থেকে বের করে এনে পাশের নদীতে বিসর্জন দাও। একমাত্র তবেই ওদের মুক্তি লাভ সম্ভব। আসলে ওদের মুক্তি লাভ না হলে আমার যে মরেও শান্তি নেই গো। আমি ওনার সেই কথার অর্থ বুঝতে পারলাম।
আর তখনই সেই সিংহাসনের উপর উঠে দাঁড়িয়ে সেই ধানের স্তূপের মধ্যে থেকে এক এক করে 9টা নরমুণ্ড বের করে আনলাম। মাঝের এই এতগুলো বছরে কেউ সেই ধান স্পর্শ পর্যন্ত করেনি, ফলে সেই সমস্ত ধানই পোকায় খেয়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তার জায়গায় পড়েছিল শুধু কিছু কালো হয়ে যাওয়া ধানের অবশেষ। বর্তমানে সেই সিংহাসনের সামনে আরেকটি প্রতীকী লক্ষ্মী বিগ্রহ বসিয়ে তাতে পুজো হলেও সেই আসল ধান লক্ষ্মী কেউ স্পর্শ করার সাহস কোনো দিন দেখায়নি। ধানের সেই অবশিষ্টাংশের ওপর একটি লাল রঙের বেনারসি শাড়ি চাপা দিয়ে রাখা হয়েছিল। এদিকে ততদিনে সেই নরমুণ্ডগুলি নরকরটিতে পরিণত হয়েছে। আমি সেগুলো 2 হাতে ধরে যেই মুহূর্তে পাশের নদীতে বিসর্জন দিলাম, তখনই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটল। সেই পাহাড় প্রমাণ ধানের স্তূপের প্রতিটা ধান সোনায় পরিণত হলো। নাট মন্দিরের আলো সেই সোনার স্তূপে পড়তেই যেন তার থেকে আলো ঠিকরে বের হতে লাগলো। ওখানে উপস্থিত সকল গ্রামবাসীরা তখন অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে। আর তখনই সেই বৃদ্ধা এক অদ্ভুত কথা বললেন। শোনো তারানাথ, আজ তুমি এই গ্রামের ধান লক্ষ্মীর পুজোকে অভিশাপ মুক্ত করলে। সেই কারণে আমি তোমার কাছে চিরজীবন কৃতজ্ঞ হয়ে থাকব। আর একটা কাজ তোমার বাকি আছে। কি কাজ? আমাকে বলুন। এই সমস্ত সোনার ধান এই গ্রামের মানুষের সম্পত্তি। তুমি এই ধান এখানকার মানুষের মধ্যে বিলিয়ে দাও। আর তার আগে তুমি তোমার ইচ্ছা মতো সোনার এই ধান নিজের জন্য রাখতে পারো। এতে তোমার সারা জীবনে ভাত কাপড়ের অভাব আর কোনো দিন হবে না। না, এই গ্রামের সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। তবে আপনার নির্দেশ মতো আমি শুধুমাত্র মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ একটি মাত্র সোনার ধান নিজের কাছে রাখব। বাকি সবটাই এই গ্রামের। তবে আমার একটা অনুরোধ আছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধটা রাখবেন না? আমি জানি তুমি কি বলতে চাও তারানাথ। তুমি আমার পরিচয় জানতে চাও, তাই তো? তবে শোনো, আমি সেই কেতকী। এই গ্রামের পরিচিত নাম কেতকী বাই। আর আমার ভাইয়েরা এখনো নদীর ধারে আমার জন্য অপেক্ষা করে রয়েছে। এবার আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। আর তুমি ঠিক ভেবেছ তারানাথ। তোমাকে যে বাস স্ট্যান্ড থেকে এই বাগান বাড়িতে নিয়ে এসেছিল সেই আমার আরেক ভাই, যে সেদিন হয়তো ওই নরহত্যাকাণ্ডে প্রাণে বেঁচে গিয়েছিল। কিন্তু ওকে পরে জমিদার সূর্য প্রতাপের লোকেরা বাস রাস্তার কাছে ধরে ফেলে আর ওখানেই ওকে শেষ করে দেয়। সেই থেকে ওখানেই রয়ে গেছে। আর প্রতি বছর আজকের দিনে যারাই এই গ্রামের বাইরে থেকে এখানে আসে পুজো দেখানোর নামে, তাদের এখানে নিয়ে আসে ওর বাকি দাদাদের মুক্তির জন্য। কিন্তু এতদিন কেউ এই ধানের স্তূপ থেকে নরমুণ্ডগুলোকে মুক্তি দেয়নি, যেটা তুমি আজ দিলে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। জানো বিভূতি, আমি পরিষ্কার দেখলাম সেই বৃদ্ধা কেতকীবাই ধীর পায়ে দালানের সিঁড়ি বেয়ে নেমে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীর দিকে চলে গেলেন।
আর সেখানে তখন 10 জন দিব্যকান্তি পুরুষ কেতকী বাইয়ের জন্য অপেক্ষা করছেন। উনি যেতেই ওনারা ধীরে ধীরে নদীর জলে নেমে গেলেন, আর আমি সম্পূর্ণ ব্যাপারটা নিজের চোখে দেখে হতবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর কেতকী বাইয়ের নির্দেশ মতো সেই সমস্ত সোনার ধান আমি ওই গ্রামের সবাইকে ভাগ করে দিয়েছিলাম। গ্রামের মানুষরা সেই দৃশ্য দেখে কেতকী বাইয়ের নামে জয়ধ্বনি দিয়ে আকাশ বাতাস ভরিয়ে তুলেছিল। অবশেষে পুরোহিত মশাই লক্ষ্মী পুজো সম্পূর্ণ করলে আমি ভোগ প্রসাদ খেয়ে আমার গন্তব্যের দিকে রওনা দেই। কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতা আমি আজও ভুলতে পারিনি জানো। আজও এই চৈত্র পূর্ণিমার দিন আমার বারবার মনে পড়ে কেতকী বাইয়ের সেই লক্ষ্মী পুজোর কথা। ঠাকুরমশাই এই পর্যন্ত বলে একটু বিরতি নিলেন। আমি আর কিশোরী চুপচাপ ওনার ঘর থেকে বের হয়ে এলাম। তবে অবশ্যই আমরা আবার কোনো এক ছুটির দিনে এখানে আসব, ঠাকুরমশাইয়ের জীবন থেকে আর একটা অন্য গল্প শুনতে। আজকের মতো আপাতত বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।